সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তা আজকে আমরা ক্লাস শুরু করছি। আমাদের আজকে ক্লাস 12 এর বাংলা বিষয়ে আমরা পড়ব কবিতা ও বিজ্ঞান। কবিতা ও বিজ্ঞান। লেখক জগদীশ চন্দ্র বসু, আচার্য জগদীশ চন্দ্র বসু। লেখক আচার্য জগদীশ চন্দ্র বসু। আমরা কিন্তু নামটা সবাই জানি। আমরা ওনাকে কি হিসাবে জানি? একজন লেখক হিসাবে জানি। তার আগে উনি একজন বৈজ্ঞানিক। ঠিক আছে, তো লেখক জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আমরা একটু জেনে নেই আগে। লেখক জগদীশ চন্দ্র বসু বিশ্ববিজ্ঞান জগতে এক বিস্ময়কর প্রতিভা। 1858 সালের 30শে নভেম্বর তার জন্ম পূর্ববঙ্গের ময়মনসিংহে। তাহলে জন্মটা 1858 সালের 30শে নভেম্বর তার জন্ম। তার পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার রানীখালী। তার পিতা ছিলেন শ্রী ভগবান চন্দ্র বসু, মাতা বামাসুন্দরী দেবী, আর তার পিতা ফরিদপুরে ডেপুটি কালেক্টর ছিলেন। তো স্বভাবতই পিতার কর্মস্থলে তার জীবনের প্রথম পড়াশোনা শুরু হয় একটি বাংলা মাধ্যম স্কুলে। সেখান থেকে তিনি চলে আসেন কলকাতায়। কলকাতায় এসে প্রথমে হেয়ার স্কুলে, পরে সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। সেখান থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে তিনি পাশ করেন। পাশ করে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। সেখান থেকে 1880 সালে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, গ্র্যাজুয়েট হন। তারপর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন। 1885 সালে তিনি দেশে ফিরেন এবং প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যা মানে ফিজিক্সে অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। 1896 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ভারতীয় হিসাবে তিনি ডিএসসি উপাধি লাভ করেন। তো বিজ্ঞান জগতে তার অসামান্য অবদান অনেক কিছুই আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হলো যে অবদানটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কে গবেষণা। তাছাড়া তিনি প্রথম এক ধরনের বেতার তরঙ্গ উৎপাদন যন্ত্র আবিষ্কার করেন। তিনি উদ্ভিদবিদ্যাও গবেষণা করেছিলেন। উদ্ভিদ ও প্রাণীর স্নায়ুতন্ত্রের তুলনামূলক গবেষণা ক্ষেত্রেও তিনি যুগান্তকারী অবদান রেখেছেন। তার সবচেয়ে বড় অবদান হল
বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করা। বিজ্ঞান সাধনার সঙ্গে সঙ্গে লেখক জগদীশচন্দ্র বসু দর্শন এবং সাহিত্য প্রীতি দুটোর মেলবন্ধন রেখেছেন। তার বাংলায় বিভিন্ন রচনার মধ্যে সেটা আমরা দেখতে পাই। বিজ্ঞান বিষয়ে তার গবেষণার পাশাপাশি বাংলা নিয়েও তিনি অনেক প্রবন্ধ লিখেছেন। সেগুলো বাংলায় বিজ্ঞান বিষয়ে রচনার ক্ষেত্রে জগদীশচন্দ্রের যে অবদান আছে সেগুলো আমরা কিছু কিছু পড়েছি। আজ একটা বিষয়ে আমরা জানব। তো তাছাড়াও তৎকালীন সময় প্রবাসী, ভারতবর্ষ, মুকুল, সাহিত্য এইসব পত্রপত্রিকায় তার রচনাগুলি প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময় সেইগুলো অব্যক্ত নামক গ্রন্থে সংকলিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এবং জগদীশচন্দ্র বসুর মধ্যে একটা নিবিড় সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর মানে মনের দিক থেকে আকণ্ঠ চিত্তে তাকে খুব মানে তার প্রতিভাকে স্বীকৃতি দিয়েছিলেন। কবি তার লেখা খেয়া কাব্যগ্রন্থটি জগদীশচন্দ্র বসুর নামে উৎসর্গ করেছিলেন। ভারতের বিজ্ঞান গবেষণার এই পথিকৃৎ বিশ্ববরেণ্য বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু 1937 সালে 23শে নভেম্বর পরলোক গমন করেন। তিনি রেখে গেছেন তার সেই প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির পরবর্তী প্রজন্মের মানুষ যাতে সেখানে গিয়ে গবেষণা করতে পারেন। আজও বসু বিজ্ঞান মন্দির তার উজ্জ্বল মহিমায় স্বমহিমায় সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তো তার লেখকের মৃত্যুটা আমরা বলছি। উনিশশো 1937 সালের 23শে নভেম্বর। আচ্ছা, আজ আমরা যেটা পড়ব তা হলো তার লেখা কবিতা ও বিজ্ঞান প্রবন্ধটি 1328 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। অব্যক্ত গ্রন্থের থেকে বিজ্ঞানের সাহিত্য প্রবন্ধ থেকে সেটা সংকলিত হয়েছে। তো আজ আমরা পড়ব কি কবিতা ও বিজ্ঞান। কি সুন্দর মেলবন্ধন। আমরা কিন্তু লেখকের জীবনী ছোট্ট করে হলেও যখন জানছিলাম, এক্ষুনি শুনছিলাম, তখনই কিন্তু এক জায়গায় আমরা দেখেছি যে দর্শন, বিজ্ঞান, সাহিত্য এই তিন ধারার মেলবন্ধন তিনি করে গেছেন তার সাহিত্য রচনার মধ্যে। আর কবিতা ও বিজ্ঞান, কবিতা ও বিজ্ঞান, দেখো এখানে সাহিত্য এবং বিজ্ঞান এই দুটোকে কি সুন্দর করে, এই দুয়ের মধ্যে কোথায় মিল কোথায় অমিল সেটা আজ আমরা দেখব এই কবিতা ও বিজ্ঞানের মধ্যে। দেখো, পাশ্চাত্য দেশে জ্ঞান রাজ্যে এখন ভেদ বুদ্ধির অত্যন্ত প্রচলন হইয়াছে। পাশ্চাত্য দেশ, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো, জ্ঞান রাজ্যে, জ্ঞান বিশেষ মানে ভাবে যে কথাটা বলা হচ্ছে, জ্ঞান রাজ্যে এখন ভেদ বুদ্ধির, বুদ্ধিটাকে ভেদ করা হয়েছে, অত্যন্ত প্রচলন হইয়াছে। সেখানে জ্ঞানের প্রত্যেক শাখা প্রশাখা নিজেকে স্বতন্ত্র রাখিবার জন্যই বিশেষ আয়োজন করিয়াছে। আমি পড়ার মাঝখানে আরেকটু বলে নিচ্ছি, ছাত্রছাত্রীরা
এই যে কবিতা ও বিজ্ঞান আজ আমরা পড়ছি, খুব মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করো তোমরা, তাহলে যখন আমি পড়ানোর পর আজই পড়বে একদম পরিষ্কার বুঝতে পারবে। বুঝো, বুঝে তারপর নিজে নিজে পড়বে, ঠিক আছে? মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা, জ্ঞানের প্রত্যেক শাখা প্রশাখা নিজেকে স্বতন্ত্র রাখিবার জন্যই বিশেষ আয়োজন করিয়াছে, তাহার ফলে নিজেকে এক করিয়া জানিবার চেষ্টা এখন লুপ্ত প্রায় হইয়াছে। তার মানে কি দেখো, ধরো জ্ঞান রাজ্যটা, ধরো আমি একটা একটা গাছ আঁকছি, আমি কিন্তু ভালো করে আঁকতে পারি না। আমি তোমাদের বাংলা দিদিমণি, গাছটা এত সুন্দর করে আঁকতে পারি না, তা বুঝে নাও। এখানে মূল গাছের কাণ্ডটা উঠে গেছে মাটি থেকে, এখানে পাতা, এখানে শাখা প্রশাখা, এখানে ফুল। এরকম আলাদা আলাদা করে যখন আমরা একটা গাছকে দেখছি, আলাদা আলাদা করে সেটাকে আমরা চিনছি। গাছের মূলটা কোথায়, চট করে আমরা এখানে বলে ফেললাম। পাতা কোথায়, এখানে বললাম। ফুল কোথায়, এখানে বললাম। সবকিছু ঠিক আছে, আমরা প্রথম অবস্থায় গাছটাকে আমরা এইভাবে চিনলাম। আলাদা আলাদা করে যখন চিনব, তখন কিন্তু খুব সুন্দর করে আমরা সেটাকে বুঝতে পারবো, চট করে আমরা সেটাকে ধরতে পারবো, বলতে পারবো। তারপর লেখক কি বলেছেন দেখো, জ্ঞান সাধনার প্রথম অবস্থায় এইরূপ জাতিভেদ প্রথার উপকার করে, তাহাতে উপকরণ সংগ্রহ করা এবং তাহাকে সজ্জিত করিবার সুবিধা হয়। কিন্তু শেষ পর্যন্ত যদি কেবল এই প্রথাকেই অনুসরণ করি, তাহা হইলে সত্যের প্রতিমূর্তি প্রত্যক্ষ করা ঘটিয়া উঠে না, কেবল সাধনাই চলিতে থাকে, সিদ্ধির দর্শন পাই না। তার মানে কি হচ্ছে, আমরা যদি জ্ঞান রাজ্যের বিভিন্ন দিকটাকে এভাবে জানি, তাহলে সমগ্র গাছটাকে দেখব কখন? বুঝতে পেরেছ? আমরা মূল চিনলাম, গাছের পাতা চিনলাম, গাছের পাতার কাজ কি জানলাম, মূলের কাজ কি জানলাম, এখানে জাইলেম ফ্লোয়েমের কাজ কি, এখানে ক্লোরোফিল দিয়ে খাদ্য তৈরি হয় সেটাও জানলাম, ফুল ফুটলো সেটাও জানলাম। সমগ্র গাছটাকে দেখার কাজটা, এগুলো যদি আলাদা আলাদা করেই আমরা দেখতে থাকি, তাহলে কিন্তু সমগ্র গাছের যে পরিচয় সেইটাও তো আমাকে দেখতে হবে। শেষ পর্যন্ত আমরা কিন্তু সবটা গাছের পরিচয়ই জানব। আর যদি এরকম আলাদা আলাদা করে দেখতে থাকি, উপকরণ এইগুলো সম্পর্কে আমি খুব ভালো করে জানলাম, মূলের কাজ কি, পাতার কাজ কি, কাণ্ডের কাজ কি, ফুলটা কিভাবে ফোটে, সবকিছু জানলাম। কিন্তু সামগ্রিক অর্থে যদি সবটাকে আমি ভালো করে না জানি, মানে ধরো এই মূলের কাজটাকে শুধু আমি জানলাম, আরেকজন জানলো পাতার কাজটাকে, সেরকম ভাবে হলে তো হবে না, সবটাকেই সবার জানতে হবে। তাহলে সম্পূর্ণ সত্যটা, আসলে সেটা একটা গাছ, সেই গাছের বিভিন্ন অংশ, গাছটা সম্পর্কে আমরা সবটা কিছু জানতে পারলাম। আমি আবার ওই জায়গাটা পড়ে দিচ্ছি, দেখো, জ্ঞান সাধনার প্রথম অবস্থায় এইরূপ জাতিভেদ প্রথার উপকার করে, তাহাতে উপকরণ সংগ্রহ করা, তাহাকে সজ্জিত করিবার সুবিধা হয়। কিন্তু শেষ পর্যন্ত যদি কেবল এই প্রথাকে অনুসরণ করি, মানে জ্ঞান রাজ্যটাকে সেই আলাদা আলাদা ভাবেই আমরা দেখি, তাহলে কি হয়, অনুসরণ করি, তাহা হইলে সত্যের প্রতিমূর্তি প্রত্যক্ষ করা ঘটিয়া ওঠে না, কেবল সাধনাই চলিতে থাকে, সিদ্ধির দর্শন পাই না। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? তাহলে এটা আমরা মুছে ফেলি। আচ্ছা,
অপরদিকে বহুর মধ্যে যাহাতে হারাইয়া না যায়, ভারতবর্ষ সেই দিকে সর্বদা লক্ষ্য রাখিয়াছে। সেই চিরকালের সাধনার ফলে আমরা সহজে এককে দেখিতে পাই, আমাদের মনে সেই সম্বন্ধে কোনো প্রবল বাধা ঘটে না। হ্যাঁ, আমরা ভারতীয়রা, আমার ভারতবর্ষ কি সবসময় লক্ষ্য রাখে? বহুর মধ্যে, বহু কিছুর মধ্যে যাতে আমরা না হারিয়ে যায়, আমার সত্তা যাতে না হারিয়ে যায়, ভারতবর্ষ কি হয়? সেদিকে সর্বদাই খেয়াল রাখে, লক্ষ্য রাখিয়াছে। সে চিরকালের সাধনা, সেইটাই ভারতবর্ষের সাধনা। সেই চিরকালের সাধনার ফলে আমরা সহজে এককে দেখতে পাই, একসঙ্গে দেখিতে পাই, আমাদের মনে সেই সম্বন্ধে কোনো প্রবল বাধা ঘটে না, আমাদের মনে তা নিয়ে কোনো সংশয় জাগে না। ফলত জ্ঞান অন্বেষণে আমরা অজ্ঞাতসারে এক সর্বব্যাপী একতার দিকে অগ্রসর হইতেছি। জ্ঞান খোঁজার জন্য, অন্বেষণে মানে খোঁজার জন্য আমরা কি করছি? অজ্ঞাতসারে, জানি না কোথায়, মানে আমরা যাচ্ছি এক সর্বব্যাপী একতার দিকে অগ্রসর হইতেছি। সেই সঙ্গে সঙ্গে আমরা নিজেদের এক বৃহৎ পরিচয় জানিবার জন্য উৎসুক হইয়াছি। আমরা কি চাহিতেছি, কি ভাবিতেছি, কি পরীক্ষা করিতেছি, তাহা এক স্থানে দেখিলে আপনাকে প্রকৃত রূপে দেখিতে পাইব। তার মানে আমরা কি চাইছি, কি ভাবছি, কি পরীক্ষা করছি, সব কিছুই যদি একই সঙ্গে আমরা দেখি, একই স্থানে দেখি, তাহলে তার প্রকৃত রূপটাকে আমরা দেখতে পাব। ঠিক আছে? কবি এ বিশ্ব জগতে তার হৃদয়ে দৃষ্টি দিয়া একটি অরূপকে দেখিতে পান, তাহাকে তিনি রূপের মধ্যে প্রকাশ করিতে চেষ্টা করেন। অন্যের দেখা যেখানে ফুরাইয়া যায়, সেইখানেও তাহার ভাবের দৃষ্টি অবরুদ্ধ হয় না। সে অপরূপ দেশের বার্তা তাহার কাব্যের ছন্দে ছন্দে নানা আভাসে ভাসিয়া উঠিতে থাকে। তাহলে এখানে লেখক একজন কবির ভাবনা এবং একজন বৈজ্ঞানিকের ভাবনা, এই দুটো ভাবনার মধ্যে কি মিল আছে, কি অমিল আছে, খুব সুন্দরভাবে দেখিয়েছেন। লেখক বলেছেন, কবি বিশ্বজগতে তাহার হৃদয়ের দৃষ্টি দিয়া একটি অরূপকে দেখিতে পান। একটা ধরো, তুমি তোমরা যারা আজকে ক্লাসটা দেখছো, আমি ছাত্রছাত্রী সবাইকে বলছি, যারা ক্লাসটা দেখবে পরেও, তোমাদের যার স্কুল সম্পর্কে কিছু লিখতে বলা হলো। ধরো একটা রচনা, যে তোমার বিদ্যালয়, সেখানে সবাই তো একরকম লিখবে না, সেটাতে ধরো নাম্বার আছে, হ্যাঁ, নম্বর দেওয়া হলো 10, এটার মধ্যে কেউ 5 পাবে, কেউ 8 পাবে, কেউ 9ও পাবে, ঠিক আছে না? কেন পাবে? রচনা তো একটা সম্পর্কে দেওয়া হলো। তোমাদের স্কুলটার মধ্যে তোমরা কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করো, সেই স্কুল সম্পর্কে সবাই ভালো জানো, ঠিক আছে, কিন্তু নম্বরটা সবাই একরকম পাবে না কেন? মনের যে ভাবনাটা, সেইটার বহিঃপ্রকাশ তোমার লেখনীর মাধ্যমে হচ্ছে। তুমি লিখে বুঝাতে চাইছো তোমার স্কুলের অপরূপ সৌন্দর্য, তোমার স্কুলের পঠন পাঠন, সে সব কিছু বলছো। সেটাকে যে ফুটিয়ে তোলার, তোমার যে ফুটিয়ে তোলার একটা কি বলবো, দৃষ্টিভঙ্গি তোমাদের সবার এক নয়। সুতরাং এখানে যে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে, সেটাকে জীবন্ত করতে পারবে, যখন পড়বো আমরা, যখন কেউ পড়বে তোমার সে রচনাটা, সেটাকে যখন তুমি চোখের সামনে সেই স্কুলটা ভাসবে, তখন তুমি নম্বরটা বেশি পেয়ে যাবে। ঠিক আছে? তো কবির ভাবনাটা কিরকম হয়? তিনি তার মনের দিক থেকে সেইটাকে বহিঃপ্রকাশ করেন। কিন্তু লেখক কি বলেছেন? কবি বিশ্বজগতে তাহার হৃদয়ের দৃষ্টি দিয়া একটি অরূপকে দেখিতে পান, মনের দৃষ্টি দিয়ে। সেটা একটা গাছ সম্পর্কে লিখে ফেললাম, লেখা হয়ে গেছে,
বাস, এটা গাছ, এটা আম গাছ, এখানে আম ধরে, জ্যৈষ্ঠ মাসে ফল, এইসব লিখলাম আমরা, হয়ে গেল রসালো ফল। কিন্তু না, একজন কবি যখন লিখবেন তখন তার সেই হৃদয়ের যে টানটা বেরিয়ে যাবে তার লিখনির মধ্যে, সেইটা কিন্তু সবার মধ্যে থেকে হবে না। ঠিক আছে? তাহাকেই তিনি রূপের মধ্যে প্রকাশ করেন, করিতে চেষ্টা করেন। অন্যের দেখা যেখানে ফুরাইয়া যায় সেখানেও তাহার ভাবে দৃষ্টি অবরুদ্ধ হয় না। আমি যে এক্ষুনি বললাম, যেটা গাছ সম্পর্কে লিখতে দেওয়া হলে, তোমার বিদ্যালয় সম্পর্কে লিখতে দেওয়া হলে, কেউ কেউ এই যে বিদ্যালয়ে এতটা রুম আছে, আমাদের প্রেয়ার এতটা সময় হয়, এই এই ক্লাস বলে একজন লিখে দিয়ে শেষ করে ফেললো। আর যে সে অরূপকে রূপের মধ্যে প্রকাশ করবে, যে ভেতর থেকে টেনে এনে হৃদয় দিয়ে ভালোবেসে স্কুলটাকে যখন রচনাটা লিখবে, সেইটা হয়ে উঠবে জীবন্ত। ঠিক আছে? তো অন্যের দেখা যেখানে শেষ হয়ে যায়, কবির দেখা কিন্তু সেখানে শেষ হয় না। সে অপরূপ দেশের বার্তা তাহার কাব্যের ছন্দে ছন্দে নানা আভাসে বাজিয়া উঠিতে থাকে। কাব্যের কবিতাগুলোর মধ্যে ছন্দে ছন্দে ভেসে ভেসে উঠবো, ছন্দ আমরা পড়ব, তখন আমরা বুঝবো ছন্দটা কি। বৈজ্ঞানিকের পন্থা স্বতন্ত্র হইতে পারে। কবি এবং বৈজ্ঞানিক, এই দুইয়ের মিল এবং পার্থক্য এখানে লেখক খুব সুন্দরভাবে দেখিয়েছেন। বৈজ্ঞানিকের পন্থা, পথটা কি হতে পারে? স্বতন্ত্র, আলাদা হতে পারে, কিন্তু কবিত্ব সাধনার সহিত তাহার সাধনার ঐক্য আছে। তোমরা হয়তো একটু ভাবছো, উনি কবি, উনি বৈজ্ঞানিক, দুইজন, একজন কবি একজন বৈজ্ঞানিক, তাদের মিলটা কোথায় পাবো? দেখা যাক লেখক কিভাবে মিলটা দেখিয়েছেন। বৈজ্ঞানিকের পন্থা স্বতন্ত্র হতে পারে, কিন্তু কবিত্ব সাধনার সহিত তাহার সাধনার ঐক্য আছে। সাধনা, সাধনাটা কি? একদম মন থেকে আনতে হবে। ঠিক আছে? যেমন পড়াশোনাটা একটা সাধনা। তুমি যখন মনোযোগ দিয়ে পড়তে বসবে, সেদিনের পড়াটা তুমি দেখো, আর পড়তে হবে রুটিন মাফিক, তুমি বসবে পড়তে, সেটাও দেখো। একটু একটু পরীক্ষা করো নিজেকে, নিজের বিবেক থেকে প্রশ্ন আসবে, নিজেই বিবেকে উত্তরটা আসবে যে আমার কবের পড়াটা ভালো হয়েছে, কবের পড়াটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরে মনের মধ্যে রাখতে পেরেছি। যে দিনের পড়াটা তুমি রাখতে পেরেছো মনে, সেইটাই হলো সাধনা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কবিত্ব সাধনার সহিত তাহার সাধনার ঐক্য আছে, মিল আছে। দৃষ্টির আলোক যেখানে শেষ হইয়া যায় সেখানেও তিনি আলোকের অনুসরণ করিতে থাকেন। শ্রুতির শক্তি যেখানে সুরের শেষ সীমায় পৌঁছায় সেখান হইতেও তিনি কম্পমান বাণী আহরণ করিয়া আনেন। কে তিনি? তিনি বৈজ্ঞানিক। প্রকাশের অতীত যে রহস্য প্রকাশের আড়ালে বসিয়া দিন রাত কাজ করিতেছেন, বৈজ্ঞানিক তাহাকে প্রশ্ন করিয়া দুর্বোধ উত্তর বাহির করিতেছেন এবং সেই উত্তরকেই মানব ভাষায় যথাযথ করিয়া ব্যক্ত করিতে নিযুক্ত আছেন। তাহলে বৈজ্ঞানিক কি করছেন? বৈজ্ঞানিক দৃষ্টির আলোক যেখানে শেষ হইয়াছে, দেখো এখানে আমরা আগে কবির বেলায় কি পেলাম? অন্যের দেখা যেখানে ফুরাইয়া গেছে সেখানে কিন্তু কবির দেখা অবরুদ্ধ হয়নি, শেষ হয়নি। এখানে আবার বৈজ্ঞানিকের বেলা বলা হয়েছে দৃষ্টির আলোক যেখানে শেষ হয়েছে, দৃষ্টিটা যেখানে দেখেছি বাস সেরেছে, কিন্তু বৈজ্ঞানিকের বেলা সেটা হয় না। সেখানে তিনি আলোকের অনুসরণ করতে থাকেন। আলোক কোথায় যাচ্ছে, কতটা যাচ্ছে, কতটুকু গতিবেগ তার। ঠিক আছে? শ্রুতির শক্তি যেখানে সুরের শেষ সীমায় পৌঁছায় সেইখান হইতেও তিনি কম্পমান বাণী আহরণ করিয়া আনেন। শ্রুতির শক্তি যেখানে সুরের শ্রুতির মানে আওয়াজটা যেখানে শেষ হচ্ছে, কম্পাঙ্কটা তিনি তুলে আনেন। ওইটা কিন্তু বৈজ্ঞানিকের কাজ, ওইটা কিন্তু আমার কাজ নয়। আমি সেটা পারি না, আমি সেটা জানি না কি করে কম্পাঙ্কটা মাপা যায়। ঠিক আছে? প্রকাশের অতীত যে রহস্য, প্রকাশের অতীত মানে প্রকাশের আগের যে রহস্যটা,
প্রকাশের আড়ালে বসিয়া সেটাকে প্রকাশ করার আগে বৈজ্ঞানিক যখন কোনো একটা কিছু আবিষ্কার করবেন তার আগে তিনি আবিষ্কার করার আগে তিনি আগে নিজে নিজে সব কিছু প্রশ্ন করবেন, উত্তর নিজে তৈরি করবেন। ঠিক আছে, প্রকাশের আড়ালে বসিয়া দিনরাত্র কাজ করিতেছেন, বৈজ্ঞানিক তাহাকে প্রশ্ন করিয়া দুর্বোধ উত্তর বাহির করিতেছেন এবং সেই উত্তরকেই মানব ভাষায় যথাযথ করিয়া ব্যক্ত করিতে নিযুক্ত আছেন। তার মানে তিনি কিছু একটা আবিষ্কার করবেন, সে আবিষ্কার করার আগে অতীতে আগে তিনি সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন নিজেই করবেন, নিজেই উত্তর দিবেন এবং বাইরের সঙ্গে মিল আছে কিনা, বাইরে সমাজে যখন এই আবিষ্কারটা সফলভাবে যখন বেরিয়ে যাবে তখন বাইরের সঙ্গে যাতে তার সেই উত্তরের মিল থাকে সেই কাজটা তিনি আবিষ্কারের আগেই করে থাকেন, বৈজ্ঞানিক সে কাজটা করে থাকেন। এই যে প্রকৃতির রহস্য নিকেতন, ইহার নানা মহল, ইহার দ্বার অসংখ্য। প্রকৃতির রহস্য নিকেতন, প্রকৃতি নিজেকে অপরূপভাবে সাজিয়েছে, সেই রহস্য আমরা কেউ জানি না বা জানার চেষ্টা করলে কতটুকু উত্তর পাবো সেটাও আমরা জানি না, কিন্তু সেটাকে অনুভব করি, মনে শান্তি পাই। প্রকৃতি বিজ্ঞানবিদ, রসায়নবিদ, জীবতত্ত্ববিদ ভিন্ন ভিন্ন দ্বার দিয়া এক এক মহলে প্রবেশ করিয়াছে, মনে করিয়াছেন সেই সেই মহলে বুঝি তাহার বিশেষ স্থান, অন্য মহলে বুঝি তাহার গতিবিধি নাই। তাহলে বিজ্ঞানবিদ, রসায়নবিদ, জীবতত্ত্ববিদ ভিন্ন ভিন্ন দ্বার দিয়া, ঠিক আছে, ধরো এখানে রসায়নবিদ, এখানে জীবতত্ত্ববিদ, যে যে যার যার দরজা দিয়ে ঢুকে গেলেন, তারা ভাবলেন সেইটাই, তাই ভিন্ন ভিন্ন দ্বার, সেই দ্বারগুলোই তাদের, এই দরজাগুলোই তাদের, মনে করিয়াছেন সেই সেই মহল, দরজা দিয়ে ঢুকে যে মহল সেইটা সবকিছু জীববিদ্যার সবকিছু এই মহলের ভিতর আছে। ধরো এটা জীববিদ্যা, এটা দেখো রসায়ন, ধরো জীববিদ্যা বিজ্ঞানী এইটার ভেতর ঢুকে গেছেন, রসায়ন বিদ্যা এখানে ঢুকে গেছেন, যার যার মহল, এটা তার, এইটা তার, ঠিক আছে। এইটা যদি ভাবেন, আচ্ছা সেই সেই মহলে বুঝি তাহার বিশেষ স্থান, তার বিশেষ স্থান সেই সেই মহল, অন্য মহলে বুঝি তাহার গতিবিধি নাই। তাই জড়কে, উদ্ভিদকে, সচেতনকে তাহারা অলজ্ঞভাবে বিভক্ত করিয়াছেন। ঠিক আছে, কি করেছেন, কি বলছে, তাই জড়কে, উদ্ভিদকে, সচেতনকে তারা অলজ্ঞভাবে মানে অবহেলা না করে বিভক্ত করেছেন। কিন্তু এই বিভাগকে দেখাই যে বৈজ্ঞানিকের কাজ, বৈজ্ঞানিকের দেখা, এই কথা আমি স্বীকার করি না। কিন্তু এই যে বিভাগ করা, ভাগ ভাগ করা, এই ভাগগুলোকে দেখাই যে বৈজ্ঞানিকের কাজ, সেইটা লেখক স্বীকার করছেন না। কক্ষে কক্ষে সুবিধার জন্য, খুব মনোযোগ দিয়ে শোনো কি সুন্দর করে লিখেছেন, কক্ষে কক্ষে সুবিধার জন্য যত দেওয়াল তোলাই যাক না, সকল মহলেরই এক অধিষ্ঠাতা। একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি আমি, সহজ করে দেখো তোমরা। ধরো তোমার বাড়িতে আমি গেলাম, গিয়ে ড্রয়িং রুম কোনটা, তারপর বেডরুম কোনটা, সব কিছু দেখলাম আমি, রান্নাঘর কোনটা, এই কিছু সব কিছু দেখলাম, তোমার পড়ার ঘর কোনটা, সব কিছু দেখলাম, আলাদা আলাদা করে দেখলাম। কিন্তু সমগ্র বাড়ির মালিক তো একজন, ঠিক কিনা? ঘরগুলো ভিন্ন ভিন্ন সুবিধার জন্য দেওয়াল দেওয়া হয়েছে, কিন্তু সেই ঘরগুলো একটা বাড়ি এবং সেই একটি বাড়ির মালিক একজন।
ঠিক আছে, দেখো, কক্ষে কক্ষে সুবিধার জন্য যত দেওয়াল তোলাই যাক না, সকল মহলের এক অধিষ্ঠাতা, সকল বিজ্ঞানী পরিশেষে এই সত্যকে আবিষ্কার করিবে বলিয়া ভিন্ন ভিন্ন পথ দিয়া যাত্রা করিয়াছে। সকল পথে যেখানে একত্র মিলিয়াছে সেইখানেই পূর্ণ সত্য। তাহলে তোমার বাড়িতে গিয়ে ঘরগুলো দেখলাম খুব সুন্দর করে সাজানো গোছানো ঘর, খুব সুন্দর করে ঘরগুলো সাজানো। বেরিয়ে কি বলবো? তোমার বাবার নাম নিয়ে বলবো অমুক বাবুর বাড়িটা দারুণ, ভেতরের ঘরগুলো খুব সুন্দর করে সাজানো। তাহলে আমি শেষ পর্যন্ত পূর্ণ সত্যে গেলাম তো। কার বাড়িতে গেছি? সেই বাড়ির মালিককে। বুঝতে পেরেছি? আচ্ছা, আমি লাইনটা আবার পড়ছি, দেখো। সকল বিজ্ঞানী পরিশেষে এই সত্যকে আবিষ্কার করিবে বলিয়া ভিন্ন ভিন্ন পথ দিয়ে যাত্রাটা শুরু করে, ভিন্ন ভিন্ন পথ দিয়ে, যার যার পথ দিয়ে যাত্রাটা শুরু করে, সকল পথই যেখানে একত্র মিলিয়াছে সেইখানেই পূর্ণ সত্য। ঠিক আছে? সত্য খণ্ড খণ্ড হইয়া আপনার মধ্যে অসংখ্য বিরোধ ঘটাইয়া অবস্থিত নহে। সেজন্য প্রতিদিনই দেখিতে পাই জীবতত্ত্ব, রসায়নতত্ত্ব, প্রকৃতিতত্ত্ব আপন আপন সীমা হারাইয়া ফেলিতেছে। আপন আপন সীমা হারিয়ে ফেলে তারা পূর্ণ সত্যের দিকে যাচ্ছে। তার জন্যই নিজে নিজের সীমাটা অতিক্রম করছে। ঠিক কিনা কথাটা? তুমি ধরো 12 দেবে, তো সামনে বছর 12 দেবে, তো তুমি তো একটা সাবজেক্টে পাশ করলেই হবে না, সবগুলো সাবজেক্ট তোমাকে ভালো করে পড়তে হবে, সবগুলো সাবজেক্টে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তারপর তুমি 12 পাস। ঠিক আছে কিনা? যখনই কোনো একটা, আমি বাংলা বিষয় আমার সাবজেক্টটায় বলছি, কোনো একটা বিষয় বুঝতে পারছো না, তবে তখন খুব সাধারণভাবে নিজের কোনো ব্যাপার নিয়ে সেটাকে বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে বুঝে যাবে। ঠিক আছে? বৈজ্ঞানিক ও কবি উভয়েরই অনুভূতি অনির্বচনীয় একের সন্ধানে বাহির হইয়াছে। তাদের অনুভূতি অনির্বচনীয়, যা একের সন্ধানে বাহির হইয়াছে। প্রভেদ এই, তাদের মধ্যে পার্থক্য আছে। কি? কবি পথের কথা ভাবেন না, বৈজ্ঞানিক পথকে উপেক্ষা করেন না। কবি কিসের কথা ভাবেন না? পথের কথা। আর বৈজ্ঞানিক পথটাকে উপেক্ষা করেন না। কবিকে সর্বদা আত্মহারা হইতে হয়, আত্মসংবরণ করা তার পক্ষে অসাধ্য। ঠিক না? আত্মহারা কবি, আত্মভোলা কবি। আত্মহারা হতে হয় কোনো একটা বিষয় নিয়ে। আগেই যে আমরা বলেছি, কোনো একটা গাছ নিয়ে বা কোনো একটা তোমাদের যার যার বিদ্যালয় নিয়ে বা কোনো একটা ফুল নিয়ে কবিকে যখন লিখতে হয়, কবি যখন লিখেন, তিনি যখন যে কোনো বিষয় নিয়ে যখন লিখতে বসবেন, তখন তার মধ্যে যে আত্মহারা ভাবটা চলে আসে, সেইটাই হৃদয়ের থেকে, তার ভিতর থেকে বেরিয়ে আসে সেই ভাষা, সেই শব্দ, যেগুলো হয় শ্রুতিমধুর পাঠক সমাজের কাছে। আচ্ছা, আত্মসংবরণ করা তাহার পক্ষে অসাধ্য। কিন্তু কবির কবিত্ব নিজের আবেগের মধ্য হইতে তো প্রমাণ বাহির করিতে পারে না। কবির কবিত্বটা নিজের মন থেকে বললে হবে না, হয় না। সেটা কি করতে হয়? এজন্য তাহাকে উপমার ভাষা ব্যবহার করিতে হয়। উপমা আমরা পড়েছি ক্লাস 11-এ, উপমা অলংকার মনে আছে? পূর্ণ উপমা, লুপ্ত উপমা পড়েছিলাম, মনে করো, এসে যাবে। তো উপমার ভাষা ব্যবহার করতে হয়। সেই উপমার ভাষাটা কি? সকল কথায় তাহাকে যেন যোগ করিতে হয়। ঠিক আছে? কবিকে যখন তুলনা করবে তখন কি হয়? যেটার মতো এইটা, সেইভাবে তুলনা করলে হয় না। কবিকে তখন উপমার ভাষা যেনটা
যোগ করতে হয়। বৈজ্ঞানিককে যে পথ অনুসরণ করিতে হয় তাহা একান্ত বন্ধুর পর্যবেক্ষণ ও পরীক্ষণের কঠোর পথে তাহাকে সর্বদা আত্মসংবরণ করিয়া চলিতে হয়। বৈজ্ঞানিককে একটু সাবধানে সাবধানে চলতে হয়। যে পথ তিনি অনুসরণ করবেন সেই পথটা কিন্তু সুখের নয় বন্ধুর। পর্যবেক্ষণ, লক্ষ্য করবেন উনি সুন্দর করে, খুব পুঙ্খানুপুঙ্খরূপে তিনি পরীক্ষা করবেন, পর্যবেক্ষণ করবেন। কঠোর পথে তাকে আত্মসংবরণ করে ধীরে সুস্থে চিন্তাধারা করে করে অগ্রসর হতে হয়। সর্বদা তাহার ভাবনা পাছে নিজের মন নিজেকে ফাঁকি দেয়। সর্বদা বৈজ্ঞানিকের কি ভাবনা থাকে? তার মনটা কি তাকে ফাঁকি দিচ্ছে? না। এজন্য পদে পদে মনের কথাটা বাহিরের সঙ্গে মিলাইয়া চলিতে হয়। মনের কথাটার সঙ্গে বাইরের মিল থাকতে হবে। দুই দিক হইতে যেখানে না মিলে সেখানে তিনি একদিকের কথা কোনো মতেই গ্রহণ করিতে পারেন না। বাইরের সঙ্গে মিল থাকতে হবে, না হলে তার কিন্তু যে আবিষ্কারের পথে তিনি যাচ্ছেন সেটা হবে না। বাইরের সঙ্গে তার যৌক্তিকতার মিল থাকতে হবে, তাহলেই সেটা হবে প্রমাণিত সত্য। ঠিক আছে? আচ্ছা, ইহার পুরস্কার এই যে তিনি যেটুকু পান তাহার চেয়ে কিছুমাত্র বেশি দাবি করিতে পারেন না বটে, কিন্তু যেটুকু তিনি নিশ্চিত রূপেই পান এবং ভাবি পাওয়ার সম্ভাবনাকে তিনি কখনো কোনো অংশে দুর্বল করিয়া রাখেন না। তিনি যাটুকু পাচ্ছেন তার মধ্যে কিন্তু কোনো ফাঁকি নেই, সবটাই পাচ্ছেন কি সলিড, নিরেট। হ্যাঁ, ভাবি পাওনা যা পাবেন সেইটাকে, সেই সম্ভাবনাটাকে তিনি দুর্বল করেন না। কিন্তু এমন যে কঠিন নিশ্চিতের পথ, এই পথ দিয়েও বৈজ্ঞানিক সেই অপরিসীম রহস্যের অভিমুখেই চলিয়াছেন। এমন বিস্ময়ের রাজ্যের মধ্যে গিয়া উত্তীর্ণ হইতেছেন যেখানে অদৃশ্য আলোক রশ্মির পথের সম্মুখে স্থূল পদার্থের বাধা একেবারে শূন্য হইয়া যাইতেছে, একেবারে শূন্য হইয়া যাইতেছে, এবং যেখানে বস্তু ও শক্তি এক হইয়া দাঁড়াইতেছে। এইরূপ হঠাৎ চক্ষুর আবরণ অপসারিত হইয়া এক অচিন্তনীয় রাজ্যের দৃশ্য যখন বৈজ্ঞানিককে অভিভূত করে, যখন বৈজ্ঞানিক সে বন্ধুর পথ পর্যবেক্ষণ পরীক্ষণের শেষে তিনি যখন তার জায়গায় চলে যান, আবিষ্কারের পথে তিনি চলে যান, তখন তিনি কি হয়? তিনি দেখো লাস্টের লাইনটার দিকে দেখো, চিন্তনীয় রাজ্যের দৃশ্য যখন একদম শেষ সীমায় যখন তিনি চলে যান, তিনি এখন সফল হয়ে গেছেন বৈজ্ঞানিককে অনুভব করে, তখন মুহূর্তের জন্য তিনি আপনার স্বাভাবিক আত্মসংবরণ করিতে বিস্তৃত হন। যে তার যে আত্মসংবরণ করার বৈজ্ঞানিকের যে পন্থাটা আত্মসংবরণ করার, হ্যাঁ, সেইটা থেকে তিনি যেন ভুলে যান। আনন্দে তখন তিনি লাফিয়ে উঠেন, তিনি বলে উঠেন, যেন নহে এই সেই, তুলনা না, উপমা নয়, এইটা সেইটাই, তার আবিষ্কার সফল। এখানে কবি ও বৈজ্ঞানিকের মিল এবং অমিল লেখক জগদীশচন্দ্র বসু খুব সুন্দর করে দেখিয়েছেন। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করছি। দেখো, আমরা আগেও প্রশ্নগুলো আমি দেখাচ্ছি। একের মান প্রশ্ন, কবিতা ও বিজ্ঞান, কথাটা আগের কথাটাই রইল। একটি পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও, পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দেবে। কিন্তু কবিতা ও বিজ্ঞান প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? আমি এক কথায় বলে দিচ্ছি, লেখার সময় লিখবে পুরোটাই। অব্যক্ত। কবিতা ও বিজ্ঞান প্রবন্ধের লেখককে? আচার্য জগদীশচন্দ্র বসু। সকল কথায় কবিকে কি যোগ করতে হয়? কি যোগ করতে হয়? যেন, উপমার ভাষা। কবি ও বৈজ্ঞানিকের পার্থক্য কি? কবি পথের কথা ভাবেন না, বৈজ্ঞানিক পথকে উপেক্ষা করেন না। আচ্ছা, বৈজ্ঞানিককে কোন পথে চলতে হয়? পর্যবেক্ষণ পরীক্ষণের কঠোর পথে বৈজ্ঞানিককে চলতে হয়। জ্ঞান অন্বেষণে আমরা অজ্ঞাতসারে কিসের দিকে অগ্রসর হচ্ছি? এক, সর্বব্যাপী একতার দিকে। আমরা মানে ভারতবর্ষ। ভারতবর্ষ সবসময় কোন দিকে লক্ষ্য রেখেছে?
কোন দিকে? বহুর মধ্যে যাতে হারিয়ে না যায়। পথের কথা ভাবেন না কে? কবি। পথকে উপেক্ষা করেন না কে? বৈজ্ঞানিক। কবিকে সর্বদা কি হতে হয়? কবিকে সর্বদা আত্মহারা হতে হয়। এই ধরো একের মানগুলো আমি 10টা এনেছি, আরো প্রচুর আছে, তোমরা এই রকম লাইনে লাইনে অর্থগুলো একটু বুঝে নিও, তারপরে যে কোনো প্রশ্নের উত্তর পারবে। এখন দেখো 3-এর মানের যে প্রশ্নগুলো, এগুলোর মধ্যে 1 নম্বরে দিয়েছি, নিজেকে এক করে জানবার চেষ্টা এখন লুপ্তপ্রায় হয়েছে কেন? কেন হয়েছে? দেখো এটা লিখবে, পাশ্চাত্য দেশে নিজেকে এক করে জানার চেষ্টা এখন লুপ্তপ্রায় হয়েছে। আমরা যখন পড়া শুরু করেছি প্রথম দিকে এটা দেখো, পাশ্চাত্য দেশের জ্ঞান রাজ্যে এখন ভেদ বুদ্ধির অত্যন্ত প্রচলন, যেখানে জ্ঞানের প্রত্যেক প্রশাখা নিজেকে স্বতন্ত্র রাখিবার জন্য বিশেষ আয়োজন করিয়াছে। তাহার ফলে নিজেকে এক করিয়া জানিবা, মানে আলাদা আলাদা করে যখন দেখছে, তাই নিজেকে এক করে দেখার চেষ্টাটা লুপ্ত হয়ে গেছে। পাশ্চাত্য দেশের জ্ঞান রাজ্যে এখন ভেদ বুদ্ধির প্রচলন হয়েছে, সেখানে জ্ঞানের শাখা প্রশাখাগুলোকে আলাদা আলাদা করাতে এক করে দেখার, এককে দেখার চেষ্টাটা লুপ্তপ্রায় হয়েছে। 2 নম্বরে কি আছে? কিন্তু শেষ পর্যন্ত যদি কেবল এই প্রথাকে অনুসরণ করি, তাহা হইলে সত্যের পূর্ণমূর্তি প্রত্যক্ষ করা ঘটিয়া উঠিবে না। কোন প্রথার অনুসরণে কথা বলা হয়েছে? এখানে 1 নম্বর প্রশ্নটার যে উত্তরটা ঠিক তার পরেরটাই কিন্তু 2 নম্বরে চলে এসেছে। 1 নম্বরে যেটা বলেছে, ওই যে আলাদা আলাদা করে দেখার, গাছটা আমরা যেটা দেখলাম মূল কাণ্ড সেগুলো সবগুলো ভালো ভালো করে জানলাম, কিন্তু এভাবেই যদি আমরা জানতে থাকি আলাদা আলাদা করে, তখন কিন্তু সত্যের প্রতিমূর্তি এক করে দেখা তার হয়ে উঠবে না। সেটাই এখানে লেখক বলেছেন। তাই জড়কে, উদ্ভিদকে, সচেতনকে তাহারা অলজ্ঞভাবে বিভক্ত করিয়াছেন। উক্তিটির মর্মার্থ লেখ। এখানে লেখক এক জায়গায় দেখো বলেছেন যে প্রকৃতির রহস্য নিকেতনে নানা মহল আছে, নানা দ্বার আছে। যে যার মহলে যে যার দ্বার দিয়ে ঢুকে যাবেন, তারা যদি ভাবেন সেইটাই আমার জায়গা, তাহলে কিন্তু হবে না। অন্য মহলে বুঝি তাদের কোনো গতিবিধি নেই, সেটা যদি তারা ভাবেন, তাই জড়কে, উদ্ভিদকে, সচেতনকে তাহারা, তাহলে কি হয়েছে? অন্য মহলে বুঝি তাহার গতিবিধি নাই, তাই জড়কে, উদ্ভিদকে, সচেতনকে তাহারা অবহেলা না করে বিভক্ত করেছেন। এই বিভাগকে দেখাই যে বৈজ্ঞানিকের কাজ, সেটা কিন্তু লেখক বলছেন না। তিনি বলছেন যে কক্ষে কক্ষে সুবিধার জন্য যাওয়া, সেটা ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা এক জায়গায় মিলিত হব। ঠিক আছে? এখন দেখো 6-এর মান। 6-এর মানের প্রশ্নগুলো দেখো, জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে পাশ্চাত্য দেশ ও ভারতবর্ষের মধ্যে লেখক কি পার্থক্য লক্ষ্য করেছেন? তাহলে জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে পাশ্চাত্য দেশে কি হচ্ছে? জ্ঞান রাজ্যটাকে বিভিন্ন ভাগে, শাখা প্রশাখাকে ভাগ করা হয়েছে, সেইভাবে সেটাকে দেখা হচ্ছে। সেইভাবে দেখাতে কি হচ্ছে? জ্ঞান রাজ্যের শাখা প্রশাখাকে আলাদা আলাদা করে দেখাতে নিজেকে এক করে জানার চেষ্টাটা লুপ্ত হয়ে গেছে। কিন্তু আমার ভারতবর্ষ কি বহুর মধ্যে যাতে হারিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রেখেছে, এবং এটাই আমাদের চিরকালের সাধনা। আমরা সহজে এককে দেখতে পাই, আমাদের মনে সে সম্পর্কে কোনো বাধা সৃষ্টি হয় না। ফলে জ্ঞান অন্বেষণে আমরা অজ্ঞাতসারে এক সর্বব্যাপী একতার দিকে অগ্রসর হচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমরা নিজেদের এক বৃহৎ পরিচয় জানার জন্য উৎসুক হয়েছি। ঠিক আছে? এইটা আচ্ছা, ইহার নানা মহল, ইহার দ্বার অসংখ্য। কোন লেখকের কোন রচনার অংশ এটা তোমরা জানো? কার নানা মহল, কার অসংখ্য দ্বার, এটাও তোমরা জানো বিজ্ঞানের। উক্তিটির তাৎপর্যটা আমরা এখন যেটা পড়েছিলাম 3-এর মানের প্রশ্ন,
তিনের মানে 3 নম্বর প্রশ্নটা এটাও আসবে, এটার উত্তরটাও আসবে। আচ্ছা, এখানে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা প্রভেদ এ, কাদের মধ্যে প্রভেদের কথা বলা হয়েছে? কাদের মধ্যে? কবি ও বৈজ্ঞানিকের মধ্যে। হ্যাঁ, তাদের মধ্যে কি প্রভেদ লক্ষ্য করেছেন লেখক তা সংক্ষেপে আলোচনা করো। কবি ও বৈজ্ঞানিক অনির্বচনীয় এককের সন্ধানে ওনারা বেরিয়েছেন, ঠিক আছে, কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য হলো কবি পথের কথা, প্রভেদটা কি? কবি পথের কথা ভাবেন না আর বৈজ্ঞানিক পথকে উপেক্ষা করেন না। কবিকে সব সময় আত্মহারা হতে হয়, আত্মসংবরণ করা তার পক্ষে অসাধ্য ব্যাপার। কবির কবিত্ব নিজের আবেগের ভেতর থেকে প্রমাণ বের করতে পারে না, তাই তাকে উপমার ভাষা একটি শব্দ ব্যবহার করতে হয়, কোনটা? যেন। হ্যাঁ, অপরপক্ষে বৈজ্ঞানিককে যে পথ অনুসরণ করে তা থাকে কি একান্ত বন্ধুর এবং পর্যবেক্ষণ পরীক্ষণের মধ্য দিয়ে সেই পথে চলতে হয়, তাকে সর্বদাই আত্মহারা হতে হয়। সবসময় তার ভাবনা পাছে নিজের মন নিজেকে ফাঁকি দেয়। এই জন্য পদে পদে মনের কথা বাইরের সঙ্গে মিলিয়ে চলতে হয়, ঠিক আছে। তো এখানে কবি এবং বৈজ্ঞানিকের পার্থক্যটা খুব সুন্দর করে দেখানো যেতে পারে। তোমরা এই প্রশ্নটাও তৈরি করে নিও, প্রভেদটা কি কি। তাহলে কবি পথের কথা ভাবেন না, বৈজ্ঞানিক পথকে কি করেন না? উপেক্ষা করেন না। কবিকে সব সময় আত্মহারা হতে হয়, বৈজ্ঞানিককে সবসময় কি আত্মসংবরণ করে চলতে হয়। ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে সমস্ত রকম প্রশ্নের উত্তর, প্রশ্ন নিজে তৈরি করবেন, উত্তরও নিজে তৈরি করবেন, সেগুলোর সঙ্গে আবার বাইরে মিল আছে কিনা, তারপর তিনি জীবনে সফল হলেন। সেইভাবে চিন্তা ভাবনা করে বৈজ্ঞানিককে চলতে হয়। আর কি? বৈজ্ঞানিক পথকে উপেক্ষা করতে পারেন না। আচ্ছা, 4 নম্বর হলো কেবল সাধনাই চলতে থাকে, সিদ্ধির দর্শন পাই না। এটা কোন রচনার অন্তর্গত? ভারতবর্ষ এক্ষেত্রে কি করেছে, লেখক কেন এমন বলেছেন? এটা দেখো, এটা প্রথমেই আমরা বলেছি, এটা বইটা দেখো, বইটা প্রথম দিকে আছে। ভারতবর্ষ এখানে কি করেছে? এই যে, কেবল সাধনাই চলিতে থাকে, সিদ্ধির দর্শন পাই না। কখন সাধনা চলিতে থাকে? পাশ্চাত্য দেশের জ্ঞান রাজ্যে যেরকম ভেদ বুদ্ধির একটা প্রচলন আছে, জ্ঞানের শাখা, প্রত্যেক শাখা প্রশাখাকে আলাদা আলাদা করে স্বতন্ত্র রাখার একটা আয়োজনও চলছিল। সেইটা থেকে বলা হচ্ছে যে এরকম প্রথম দিকে উপকরণগুলো সংগ্রহ করা থেকে শুরু করে সবগুলোই ঠিক আছে, কিন্তু এইভাবে যদি চলতে থাকে, সাধনাই চলতে থাকবে। আমি শুধু চিনবই চিনব, কিন্তু সামগ্রিকভাবে এককে আমি সেটাকে দেখতে পাবো না। আমি যে অর্থে সেগুলোকে চিনছি আলাদা আলাদা করে, সামগ্রিক অর্থে না যদি জানি, তাহলে সেটার সিদ্ধি লাভ হবে না, সাধনাই জাস্ট হবে। তার জন্য ভারতবর্ষ এক্ষেত্রে কি করেছে, লেখক কেন এরকম বলেছেন? ভারতবর্ষ সেই দিকে সর্বদা লক্ষ্য রাখে। কোন দিকে লক্ষ্য রাখিয়াছেন? বহুর মধ্যে যাহাতে হারাইয়া না যায়, বহুর মধ্যে যাতে হারিয়ে না যায়, সেই দিকে ভারতবর্ষ লক্ষ্য রেখেছেন। আর কি বলেছে ভারতবর্ষ? সেই চিরকালের সাধনার ফলে আমরা সহজে এককে দেখতে পাই, আমাদের মনে সেই সম্বন্ধে কোনো প্রবল বাধা ঘটে না। জ্ঞান অন্বেষণে আমরা অজ্ঞাতসারে এক সর্বব্যাপী একতার দিকে অগ্রসর হই। সর্বব্যাপী একতা, সেটা কিন্তু সবচেয়ে বড় কথা। ভারতবর্ষ সর্বব্যাপী একতার দিকে অগ্রসর হয়। সেই সঙ্গে সঙ্গে আমরা নিজেদের এক বৃহৎ পরিচয় জানিবার জন্য উৎসুক হইয়াছি।
আমাদের যে বড় পরিচয় সেইটার জানার জন্য উৎসুক হয়েছি। আমরা জানার ইচ্ছা প্রবলভাবে আমাদের। আমরা কি চাহিতেছি, আমরা কি চাইছি, কি ভাবছি, কি পরীক্ষা করছি, তা এক স্থানে দেখিলে আপনাকে প্রকৃত রূপে দেখিতে পাইব। তা একটা জায়গায় যদি আমরা দেখি তাহলে সমগ্রটাকে দেখা হবে। তো প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমি আশা করি তোমরা আজকেই কবিতা ও বিজ্ঞান পড়বে, তোমরা মনোযোগ দিয়ে শুনেছ সেইটাও আমি বিশ্বাস রাখছি, এবং তোমরা এটা আজকে পড়বে, প্রশ্নের উত্তরগুলো ভালো করে দেখবে, প্রশ্নগুলো ভালো করে দেখে উত্তরগুলো নিজেরা করার চেষ্টা করবে। আর যদি না পারো, তোমাদের সবার যার যার স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছেন, আমিও আছি, আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে আছে, তোমরা আমাদের সবার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আমি আশা রাখছি তোমরা ভালো বুঝেছ। আবার ঠিক এই সময় এই চ্যানেলে আমি আবার আজকে 12 তারিখ 14 তারিখ আসছি তোমাদের সবাইকে নিয়ে। তোমরাও আসবে, মনোযোগ দিয়ে আমরা পড়ব, পড়া বুঝব এবং প্রশ্নের উত্তর নিজেরা লেখার চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে পড়াটা না বোঝো, বিষয় বাংলা, আমরা কি করি, আমার মাতৃভাষা বাংলা, এটা পারবো, সেটা যদি আমি ভাবি, দেখা যায় কি আমি ভালো বুঝেছি। ভালো করে বুঝতে হবে, তারপর কিন্তু তোমার কলমে তুমি লিখবে, ঠিক আছে? আর যদি ভালো বুঝতে না পারো, তুমি কিন্তু লিখতে পারবে না, যেটা সেটা যে কোনো সাবজেক্ট হোক। তারপর কি দেখবে, তুমি বাংলাতে কম নম্বর পেয়েছো, ঠিক আছে? তো যে কোনো গল্প কবিতা পড়ার পর খুব ভালো করে বুঝতে হবে। ভালো করে যদি যে জায়গায় বুঝতে না পারো, যে জায়গায় আটকে গেছো, অবশ্যই ফোন করবে, জেনে নিও, পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।